স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। পাগল হয়ে গিয়েছো? দৃঢ় বন্ধনীতে রোসা চেপে ধরল আসমানের কবজি, এক টানে সরিয়ে নিল দেওয়াল থেকে। দৃষ্টিতে অগ্নিশিখা, দুর্বাহার দুঃসাহস, কিলিং মেশিনের কৃষ্ণগহ্বর রূপান্তরিত হয়েছে প্রজ্বলিত তারকারাজিতে। একটা চর দিয়ে সব পাগলামো ছুটিয়ে দিব, আঁকা আঁকি করা ঘুচিয়ে দেবো একদম জন্মের মতো ইডিয়ট। আসমানের রক্তাক্ত হাত নিজের দুহাতে চেপে ধরল রোসা। রং ছোঁয়ার পরোয়া করল না, উদ্গ্রীব হয়ে তাকালো এদিক সেদিক, উৎকণ্ঠা নিয়ে শুধালো, ফার্স্ট এড কিটটা কোথায় রেখেছো? মিনি ফ্রিজের উপরের তাকে লাল বর্ণের ক্রস অঙ্কিত বাক্সটি নজরে পড়ল। দ্রুত ছুট লাগালো, সেটা হাতে নিতেই লক্ষ্য করলো আসমান পুনরায় ফিরছে নিজের কাছে। হাতের ক্ষত ঘষে ঘষে রাঙিয়ে তুলছে দেওয়াল। গভীর থেকে গভীরভাবে অন্তর যেন থপ করে পতিত হলো সমুদ্র মাঝে। দাঁড়ালো রোসা ঊর্ধ্বশ্বাসে। আসমান, কাঁধ খামচে ধরে সরিয়ে আনলো দেওয়ালের কাছ থেকে, কিন্তু দানবকে রুখে সাধ্য কি? ঠেলে পুনরায় এগুলো, বুকে হাত রেখে পিছনে ধাক্কা দিয়ে সরাতে থাকলো রোসা। অতর্কিতে আক্রান্ত হলো ওর কৃপাদেশ। আসমানের বলিষ্ঠ হাত চেপে বসলো, নিঃশ্বাসে রুদ্ধ হয়ে গেল সম্পূর্ণ। অশরীরী দৃষ্টিতে দৃষ্টি মেলল রোসা টলটলে আবেদনে, কিন্তু মায়া নেই, দয়া নেই, করুণা নেই, অনুভূতি নেই পরাশক্তির অন্তরে। ঠোঁটে ঠোঁট চেপে কৃষ্ণ গহ্বরে নিজেকে বিলীন করলো রোসা। দৃষ্টি থেকে ওর বিদায় নিল আতঙ্ক, ঘিরে ধরলো আবেগের মায়াজাল। অনুভূতি বনাম অনুভূতিহীনতা এখন মুখোমুখি। চলল হিমালয়ে, ঢিলে হলো হাতের পাথর, ফুসফুসে প্রবেশ করলো অক্সিজেন। নিঃশ্বাস নিল রোসা একটুখানি, ওর কণ্ঠ তখনও আবদ্ধ আসমানের হাতে। সম্মুখে ঝুঁকলো পিশাচ, ওর অপর হাত উঠে এলো, ছুঁয়ে দিল রোসার কপাল। নামতে থাকলো সমস্ত চেহারা বেয়ে। তরল কালো রঙের ভেজা শিরশিরে অনুভূতি রোসার অবয়বে তরঙ্গ প্রবাহিত করলো, বৈদ্যুতিক তরঙ্গ যেন। শরীরের সমস্ত রোমকূপ জুড়ে ছড়িয়ে পড়ল শীতল শিহরণ। অতি যত্নে তাকে অশুভ বর্ণে রাঙিয়ে তুলছে পরাশক্তিরাজ। আসমানের হাত নামলো রোসার কাঁধে, সিল্কের বাঁধা সরিয়ে প্রবেশ করলো গভীরে। কালো রঙের দাগে কলঙ্কিত হলো রোসার অঙ্গ। ভ্রু কুঁচকে চোখ বুজে নিল মানবী। এতটা নিগুড় স্পর্শ সহ্য করা যায়? শিউরে উঠে অস্ফুট উচ্চারণ করল, আসমান! থমকালো স্পর্শ, ওর সঙ্গে খুলল চোখের পাতা। দৃষ্টি মেলে চাইল রোসা। অব্যক্ত এক অনুভূতি মাঝে আসমানের তর্জনী উঠে এলো উপরে, কণ্ঠনালী বেয়ে সরাসরি অধরে, যেন নিজের প্রিয় খেলনা ছুঁয়ে দেখছে কোনো শিশু। হৃদস্পন্দন বিলুপ্ত হয়েছে রোসার, মস্তিষ্ক হারিয়েছে বিচার বিবেচনা বোধ। আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল ওর নিম্ন ওষ্ঠে। কালো রঙের পাশাপাশি ল্যাপটালো রক্তিম রক্ত। ডানে বামে উপর নিচে বৃদ্ধাঙ্গুল বেয়ে গেল আপন গতিতে। মুখে রক্তের নোনতা এবং রঙের তেতো স্বাদ টের পেল রোসা। থু করে ফেলতে যাচ্ছিল, কিন্তু আসমানের আঙুলের বাধায় পড়তে হলো। ঠোঁট তর্জনীতে আবদ্ধ করে ফেলেছে সে। Have you ever tested your blood? মাস্কের অন্তরাল থেকে প্রশ্নটি রোজাকে বিষাক্ত আবেগে ব্যাকুলিত করে তুলল। ও নিকটে ঝুঁকল আসমান, অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে। কানে তাড়িত কণ্ঠটি ঘূর্ণিঝড় তুলল, I did. It tastes like hell. গা গলিয়ে উঠল রোজার। আসমানের আঙুল একটুখানি সরতেই থু করে ফেলল সে এক পাশে। তবুও যেন মুখের ভিতর বিস্বাদ অনুভূত হচ্ছে। আর ইউ ইনসেন? রোজার বৃত্তৃষ্ণা খচিত চেহারা লক্ষ্য করে এমন প্রতিক্রিয়া আশা করলো আসমান, তথাপি ওর ন্যায় প্রত্যাশায় বুড়ো আঙুল দেখিয়ে রোজার কণ্ঠস্বর শুধালো, কেন? তুমি কি ভ্যাম্পায়ার নাকি ব্লাড দ্য ড্রাকুলা? এক মুহূর্ত নির্বাক চেয়ে থাকলো আসমান। রোজাও কটমট করে বিপরীত আগ্রাসী দৃষ্টি নিক্ষেপে ব্যস্ত। পরক্ষণেই তাকে হতবিহবল করে দিয়ে খিলখিলে এক মৃদু হাসির আওয়াজ ভেসে এলো কানে। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতেই বেগই পেল রোসা। হাসলো আসমান। টানা 10 সেকেন্ড বরফ খণ্ডে পরিণত হওয়া রোজার নিকট ঝুঁকল। ওর চুল থেকে কালো সাদা বর্ণালীর মিশ্রণ টপ টপ করে গড়াতে থাকলো পরনের সিল্কের কোটের উপর, যেন হোলি খেলেছে উভয়ে, অশুভ বর্ণের হোলি। আসমানের ভারী নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শিহরণ তুলল অঙ্গচুরে, যেন বিশ্রাম নিচ্ছে শিকারী পশু, বহু কাঙ্ক্ষিত এক বিশ্রাম।
একবার, দুইবার নিজেকে সন্নিকটে টেনে আসমানের বুকের কাছে কান পাতল রোজা। শুনতে থাকলো ধীর গতির অবিচলিত হৃদস্পন্দন। তাহলে হৃদয় আছে ওর, স্পন্দিত হচ্ছে, আর সাধারণ 5টা মানুষের মতোই। মুহূর্তের গাঢ়ত্ব এতটাই অত্যধিক যে নিজেকে আটকে রাখা সম্ভব হলো না। কাকে আঁকতে চাইছিলে? প্রশ্নটি উত্থাপিত হতেই ঘুমন্ত শিকারীর নিদ্রা ভঙ্গ হলো। শটান ঠেলে দিল রোজাকে দূরে। দেওয়ালে ধাক্কা খেল শরীর। বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো রোজা। দানবিক দৃষ্টি মাঝে ক্রমশই রক্তপিপাসু হয়ে উঠেছে তা। ফোনের ভাইব্রেশনে আসমান পকেটে হাত ভরল। ফোন তুলে কানে লাগালো, যথারীতি নৈঃশব্দ। তারপর ফোন কেটে পুনরায় পকেট ভর্তি করলো। উল্টো ঘুরে কাবার্ড খুলে গায়ে চড়ালো কালো হুডি। রঙের দাগের পরোয়া করল না বিন্দুমাত্র। টুপি মাথায় তুলে একটা ওয়েস্ট ব্যান্ড লাগালো কোমরে। তাতে একটা ছোটোখাটো ব্যাগ। ভেতরে কি আছে তা রোজার বোধগম্য হওয়ার আগেই মাস্ক বদলে নতুন মাস্ক পরে হন হন করে এগোলো আসমান বাইরের দিকে। একটিবার শুধু দৃষ্টিপাত করলো রোজার পানে, অতঃপর অদৃশ্য হয়ে গেল রুম থেকে। কোথায় গেল এত রাতে? রোজা জানে এই প্রশ্নের উত্তর পাবে না। ও হৃদয় বর্তমানে কোনো প্রকার প্রশ্ন করা কিংবা অনুভূতি অনুভব করার অবস্থায় নেই। কি হয়ে গেল ওর সাথেই মাত্র? কি ব্যাখ্যা এর? দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল রঙে কলুষিত হওয়া রোজা। দুহাতে আঁকড়ে ধরল হাঁটু। আসমানের রক্ত জমাট বেঁধেছে ওর ঠোঁটের চামড়ায়। অদ্ভুত এক শূন্যতা অন্তর জুড়ে। আপনা আপনি রোজার দৃষ্টি আপতিত হলো দেওয়ালে। সে দেওয়াল জুড়ে অঙ্কিত রয়েছে শুধুই হাহাকার এবং যন্ত্রণা। ভোরের টিমটিমে আভায় উদ্ভাসিত বুড়ি গঙ্গার তট। পচা পানির গন্ধ গায়ে জ্বালা ধরালেও প্রভাতকাল এখানে অতি প্রাকৃত। কালো জলের স্বর্ণালী দীপ্তির ছোঁয়া বড়ই হৃদয় হরণীয়। দূর সদর ঘাটে লঞ্চের নিত্য যাতায়াত, দীর্ঘ সিটির শব্দ, মানুষের কোলাহল এবং কুলিদের হাঁকডাক সম্মিলিত প্রচেষ্টা জাগ্রত করে তুলেছে ঘুমন্ত নগরীকে। দূষিত জলের নির্জন ঘাটে ভাসমান অকর্মা লঞ্চটি। রং উঠে জং ধরে বিতিকিচ্ছিরি অবস্থা। মেরামত করে চালানোর উপায়ও অবশিষ্ট নেই, পড়ে আছে লোহার জঞ্জাল হিসাবে বিক্রি হওয়ার আশায়। যদিও এখনো ভাসছে নদীর জলে, প্রভাতী বায়ুতে এদিক সেদিক দুলছে ক্ষণে ক্ষণে। লঞ্চের ছাদের চিমনিতে শিকলে আবদ্ধ রায়হান। বেধড়ক পিটুনিতে অবস্থা কাহিল, শরীর ছাড়ানোর শক্তিটুকু নেই। কারা হামলা করেছিল ওর উপর? একবার শুধু বাপ মাতাকে বাঁচাক, তারপর হচ্ছে ওই আশিকের 14 গোষ্ঠী খালাস করে দেবে। বংশ হবে নির্বংশ। অলস মস্তিষ্ক ওর শয়তানের কারখানাই হয়ে থাকলো যতক্ষণ না মিটমিটে আলোয় ছাদে কাউকে উঠে আসতে দেখল। আগাগোড়া কালো পোশাকে মোড়ানো এক সত্তা, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসছে ধীর গতিতে। লোহার মেঝেতে ওর ভারী বুট জুতো শব্দ তুলছে। না চাইতেও এক শিহরণ অনুভব হলো রায়হানের। এই অস্তিত্বের এক অশরীরী প্রভাব রয়েছে। কে কে তুই? প্রশ্নের উত্তর প্রদানে অনাগ্রহী সত্তা উবু হয়ে বসলো রায়হানের সামনে। তুই যেই হোস না কেন, একদম কিন্তু শেষ, জানা রাখিস। আমার মাই খাদ্যমন্ত্রী আর বাপ। জানতে চেয়েছি। কণ্ঠটি এতটাই গভীর যে রায়হানের ভেতরে শব্দগুলো যেন জট পাকিয়ে গেল। পকেট থেকে হাত বের করলো সে। হাতে একটি ধারালো চাপাতি। গলা শুকিয়ে এলো রায়হানের। নিজে শুনি নিজে ডাইকা আনিস না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমার দুঃসম্পর্কের খালু লাগে। বাপ, চাচা, নানা, খালা, দাদা, 36 গোষ্ঠীর গৌরব ছাড়া নিজের কিছু থাকলে বলো। থতমত খেয়ে গেল রায়হান। এ কেমন বান্দা? কি বলবে কে? ভয়ডর কিছু কি আদতেই নেই এর? অবশ্যই নেই, থাকলে নিশ্চয়ই। আহ! ভাবনার সমাপ্তির আগেই আত্মচিৎকার বেরিয়ে এলো কণ্ঠ থেকে। মুহূর্তেই আবদ্ধ হলো ওর মুখ। গুজে দেওয়া হলো ভারী কাপড়। শুধু গোঙানি। বদ্ধ উন্মাদের পাল্লায় পড়েছে রায়হান। উন্মাদ নয়, স্বয়ং মৃত্যুদূত। শরীরের চামড়া একটু একটু করে কেটে নিচ্ছে চাপাতি দিয়ে। অতি যত্নে কাজটা করছে। টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। প্রভাতের কাকের দল দূরে ঠুকরে ঠুকরে আস্বাদন করছে তা। দৃশ্যটি লক্ষ্য করে গা গলিয়ে উঠল রায়হানের। শারীরিক যন্ত্রণা কোথায় সে জানে না, শুধুমাত্র দেখতে পাচ্ছে রক্ত, রক্তের সাগর। রায়হানের সমস্ত হাত এবং বুকের চামড়া তুলল। 1 ঘন্টা ব্যয় করে। ততক্ষণে তেজস্বী দিবাকর নিজের চোখ রাঙানি দেখাতে শুরু করেছে।
কাঁপছে সমস্ত শরীর নরক যন্ত্রণায়। এটুকুও যথেষ্ট নয় রক্তাক্ত চিত্রকর্ম রচয়িতার জন্য। পকেট থেকে বের করলো একটি কৌটো মরিচের, মাথায় ঢেলে দিল। কাটা ঘায়ে নুনের ছিটা প্রবাদের বাস্তব প্রতিফলন। রায়হানের অমানসিক গোঙানির এখন একটাই অর্থ, সৃষ্টিকর্তা যেন তাকে মৃত্যু দেয় অতি দ্রুত। খালি কৌটো ফেলে হাত ছাড়া দিল সে, তাকালো আকাশের দিকে, যেথায় উদিত রয়েছে রবি। বিড়বিড় করলো, বারবিকিউ হতে আর বেশি দেরি নাই। রায়হানের অশ্রুসিক্ত দৃষ্টি আকুতি আর্তনাদ কিংবা হাহাকার বিন্দুমাত্র টলাতে সক্ষম হলো না তাকে। নিজের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে প্রাণ ভরে চামড়া তুলে নেওয়া দেহাংশ অবলোকন করল সে। ওর নয়ন জুড়ে প্রকাশ পেল তৃপ্তি। খোদা যেন তোকে অতি ধীর মৃত্যু দান করেন। নো পেইন অ্যান্ড এক্সেপ্ট পেইন। এইটুকুই। উল্টো ঘুরল সে, রক্তাক্ত গ্লাভস টেনে খুলে পকেটে ভরল, চাপাতি ছুঁড়ে ফেললো বুড়িগঙ্গার জলে, অতঃপর নেমে গেল। সিঁড়ি বেয়ে একবারও তাকালো না পেছন ফিরে। নিথর চেয়ে থাকলো রায়হান। ক্রমেই চর চর করে জ্বালা উঠছে সর্বাঙ্গে। দৃষ্টি আপতিত দূরে, যেখানে খুবলে খুবলে শরীরের চামড়া খাচ্ছে আবর্জনার পাখিরা। কি অপরাধ ওর? কে এই নরপিশাচ? জবাব দিল সূর্যের তেজস্বী আলোর বর্ষণ। গরম তেলে ভাজা মাছের মতন ছটফট করে উঠল রায়হান। সকাল সকাল গোসল সারতে হয়েছে, রাত্রির গাত্রবর্ণ ধুয়ে মুছে অন্তর এবং শরীর উভয় সাফ করতে। অতঃপর সিটি ইউফোরিয়ার সুপারমার্কেটে গিয়েছে রোজা। দুইটি উদ্দেশ্যে: এক, সকালের নাস্তার জন্য কিছু জিনিস প্রয়োজন, বিলাল রেমানের উদ্দেশ্যে কিছু নিবেদন করা উচিত। দুই, কিছুটা মুক্ত পরিবেশ দরকার অস্তিত্বের। কেনাকাটা শেষ করে মার্বেলে ফিরে লিফটে ঢুকলো রোজা। তা থমকালো 26 তলায়। ডিং করে দরজা খুলতেই মুখোমুখি হলো চারুলতা। একে অপরের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করলো উভয় রমণী। অতঃপর একটি নিঃশ্বাস ফেলে প্রবেশ করলো সে। 30 তলার বোতাম চাপাই আছে। চারুলতার গন্তব্য আসমানের পেন্ট হাউস। অস্বস্তিকর নীরব এক পরিবেশ। লিফট খুলতেই হনহন করে রীতিমতো ছুটল রোজা। যত দ্রুত সম্ভব বাসায় ঢুকে চারুলতার দৃষ্টির আড়াল হতে চায়। দরজার সামনে থমকে হঠাৎ মনে পড়ল কার নিতে ভুলে গিয়েছে। পিনকোড জানা নেই। হতাশায় চুল ছিঁড়ে ফেলার আগেই চারুলতা হাত বাড়ালো। রোজা সরে গেল। ভাবলো পিনকোড দেবে, কিন্তু তাকে হতবাক করে দিয়ে দরজা আড়াল করে রোজার মুখোমুখি হলো লাশময় সুদর্শনা তরুণী। নিজের বুকে হাত ভাঁজ করে চাইল, আমি কোনো প্রকার ভনিতা করব না, যা বলা সরাসরি বলছি, আমি আসলামকে ভালোবাসি। সর্বাঙ্গে জ্বলে উঠল যেন রোজার। হাতের মুঠো শক্ত করে দৃষ্টি সরিয়ে নিল মুহূর্তেই। চারুলতার কণ্ঠ কর্ণপাত করতে না চাইলেও হতে বাধ্য হলো। কিন্তু তার অর্থ এটা নয় যে আসলামও আমাকে ভালোবাসবে। মজা করছো আমার সাথে চারুলতা? অদূরে চেয়ে এই প্রশ্ন ছুড়ল রোজা। এগুলো সুদর্শনা ছুঁয়ে দিল ওর কাঁধ। কণ্ঠ খাদে নামিয়ে বিড়বিড় করলো, ভিডিওতে যাকে দেখেছো সে আমি না, আমার যমজ বোন। বজ্রা হত হলেও বোধ হয় মানুষ এতটা হতচকিত হয় না যতটা রোজা হলো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো অবিশ্বাস নিয়ে। চারুলতা স্থির কণ্ঠে জানালো, আমি চাই না আসলামকে নিয়ে কিংবা আমাদের সম্পর্ক নিয়ে কোনো ভুল ধারণা পোষণ করুক কেউ। আমার ওর প্রতি ভালোবাসা নিশ্চয়তা নেই। আসলাম আমার ভাই নয়, দুলা ভাই। একজন মানুষের উপর পরপর দুবার বজ্রপাত হওয়া কি সম্ভব? ভিডিওতে যাকে দেখছো সে আসলামের স্ত্রী, আমার বড় বোন। চিত্রলেখা। রোজার হাত থেকে সশব্দে শপিং ব্যাগ মেঝেতে পড়ে গেল। টমেটো সসের কাচের বটল ছিটকে চারিপাশে ছড়িয়ে পড়ল থকথকে রক্তের মতন। পরিণীতা রেমান চিত্রলেখা আসমানির জীবনের একমাত্র ভালোবাসা এবং স্ত্রী। ক্লিনিং ক্রুর দুজন সামনের ফ্লোর থেকে সবকিছু পরিষ্কার করছে, কাচের টুকরো এবং সস ধুয়ে মুছে সরিয়ে নিচ্ছে। এক দৃষ্টে সেদিকে চেয়ে আছে রোজা। হারিয়েছে নিজের আপন দুনিয়ায়। অপরদিকে চারুলতা কাজের তদারকি করছে। পিনকোড দিয়ে দরজা খোলা হয়েছে কয়েক মিনিট আগেই, এখনো কেউই ঢোকেনি। ক্লিনিং ক্রুর দিকে চেয়ে থাকতে থাকতে বুকের উপর হাত গুটিয়ে চারুলতা আনমনে বিড়বিড় করলো,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সেদিন রাতে ভাইয়ার কাছ থেকে অনুমতি চেয়েছিলাম তোমাকে সত্যি বলার জন্য, কিছুতেই রাজি হয়নি। তারপর আমাদের কথা কাটাকাটির এক পর্যায়ে আবেগের তাড়নায় প্রকাশ পায়। ওই মুহূর্তটাই তুমি গেছিলে। নিস্তব্ধ রোজা নিজেকে বিলীন করছে অচৈতন্যের পৃথিবীতে। মাথা হেলিয়ে ওর দিকে ফিরে আসলো চারুলতা, অদ্ভুত এক বিষাদের হাসি। রোজার কণ্ঠে প্রকাশ পেল মৃদু আখ্যান। উনি কোথায় এখন? দৃষ্টি সরিয়ে নিয়ে সিলিংয়ের দিকে চাইল চারুলতা। ওর গভীর দৃষ্টিতে টলটলে অনুভূতি স্পষ্ট হলো। বাড়ি জমিয়েছো বহু দূরে, এই পৃথিবী ছেড়ে। নিজের ভেতর শূন্যতা ব্যতীত আর কিছুই অনুভূত হলো না রোসার। এক হাতে চেপে বসলো বুকের বাম পাশটায়, আঁকড়ে ধরলো নিজের অবাধ্যতাকে। দৃষ্টি নামিয়ে নিল মেঝেতে। যখন সে অনুমতি দেয়নি তখন আমাকে এসব কেন বললে চারুলতা? কেন বললাম? আমি নিজেও ভাবছি, হয়তো চাইনি ভাইয়ার সম্পর্কে কোনো ভুল ধারণা নিয়ে বসে থাকো তুমি। তোমার মস্তিষ্কে উদ্ভট চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক। আমি চাইনি এমন একটা মানুষকে তুমি ভুল বুঝো, যে নিজের জীবনকে মৃত্যু খেলায় মেতেছে শুধুমাত্র একটা মানুষের জন্য। এইটুকুই। চারুলতা হেঁটে এগিয়ে গেল, ক্লিনিং ক্রুর লোকেদের দেখিয়ে দিল আর কোথায় কোথায় পরিষ্কার করতে হবে, যেন নিজেকে ব্যস্ত দেখানোর আপ্রাণ চেষ্টা। রোসার অধিক প্রশ্ন চায় না। আনমনে উল্টো ঘুরে পেইন্ট হাউসের ভেতরে প্রবেশ করলো রোসা। অনুভূতিহীন রোবটের ন্যায় ভেতরে ঢুকেই দৃশ্যটি নজরে পড়ল। যাওয়ার পূর্বেই কাছের দেওয়ালের পর্দা সরিয়ে দিয়েছিল। দেওয়াল ছুঁয়ে প্রবেশ করেছে দিবাকরের আশীর্বাদ। নতুন দিনের দীপ্তিতে ছেয়েছে আবাসভূমি, সেই দীপ্তির ছোঁয়ায় সিক্ত হয়ে কাউচে গুটিসুটি দিয়ে শুয়ে আছে আসমান। লম্বা দেহি শরীর আটেনি, পা দুটো ভাঁজ করে নিয়েছে, হাত দুটো গুটিয়ে রেখেছে মাথার নিচে। পরিধানে আগের রাতে পরে বেরিয়ে যাওয়া হুডি, খোলেনি মাস্ক কিংবা পায়ের বুট জুতো। পোশাকে ছোপ ছোপ রক্তের দাগ। ওই অবস্থাতেই শুয়ে আছে, বন্ধ চোখের পাপড়ি, যেন ঘুমপুরের রাজপুত্র নিদ্রায় আচ্ছন্ন। আনমনে এগোলো রোসা, হাঁটু মুড়ে বসে পড়ল কাউচের পাশে। এক দৃষ্টে তাকিয়ে রইল দৃশ্যপটে। নিদ্রা জগতে বিচরণরত এক শিশু সুলভ মুখশ্রীর অধিকারী পুরুষ। প্রভাতের স্নিগ্ধ আভায় উদ্ভাসিত ওর সমস্ত অবয়ব, বুঝে থাকা চোখের পাপড়ি জুড়ে শিশির ভেজা ঘাসের কম্পন। ধীর লয়ে ওঠানামা করছে বক্ষপুঞ্জর। রোজা বাইরে গিয়েছে, তখনও কেউ ছিল না। হয়তো ফিরেছে কিছুক্ষণ আগে, নিজের রুম পর্যন্ত যাওয়ার প্রয়োজনটুকু অনুভব করেনি। এখানেই বিলিয়েছে নিজেকে। এতটাই ক্লান্ত ছিল সে, নাকি হতাশাগ্রস্ত? যন্ত্রণার গাঢ়ত্ব কেড়ে নিয়েছে সকল মানবিক অনুভূতি। এত কিসের যন্ত্রণা ওর? চিত্রলেখাকে হারানোর? আপন মনে উত্তর পেল রোজা নিজের হৃদয়ের নিকট। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কি হলো রোজা বলতেও পারবে না। নিজের কম্পিত হাত এগিয়ে দিল, আঙুল ছুঁয়ে দিল আসমানের কপালে। ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো রং মিশ্রিত কেশগুচ্ছ গুছিয়ে তুলল। হালকা নড়ে চড়ে উঠল আসমান। বন্ধ চোখের পাতা কেঁপে উঠলেও দৃষ্টি মিলল না। ঘন ভ্রুজোড়া কুঁচকে গেল শুধু। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল রোসা, উঠে গেল। নিজের রুম থেকে একটি ধূসর চাদর এনে ঢেকে দিল আসমানের বুক পর্যন্ত। আলতো টানে খুলে নিতে থাকলো পায়ের বুটজোড়া। সিঁড়ির ধাপ পেরিয়ে নিচে নামতে নামতে দৃশ্যটির দিকে তাকালেন বিলাল। কিছুই উচ্চারণ করলেন না, নিঃশব্দে রোজার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। পর্যবেক্ষণ করে গেলেন যত্নের সাথে করা মেয়েটির প্রতিটি কাজ। গোফের আড়ালে কিঞ্চিৎ হাসির রেখা প্রকাশ পেল ওর। জুতো খুলে আস্তে করে পিছনে ঘুরতেই রোজা তাকে দেখে চমকে উঠল। আলতো কণ্ঠে বলল, বাবা। রাতে বেরিয়েছিলে বাইরে, তাই না? দৃষ্টি নত করে নিঃশব্দে সায় জানালো সে। বিলাল একটি নিঃশ্বাস ফেলে বাইরের দিকে চাইলেন। ওর রুমের অবস্থা দেখে এসেছি একটু আগে। নীরব রোজা, উত্তর করা উচিত কিনা বুঝতে পারল না। এক হাতে অপর বাহু ধীরে ধীরে ঘষতে থাকলো অস্বস্তিতে। কিছু মনে করো না, আমার ছেলেটা একটু আবেগী। আমার ছেলে? আদতেই কি তাই?
কথাটি হওয়া উচিত আমার জামাই। আর আবেগী নাকি আবেগহীন কোনটা? রোজা ঠাউর করতে পারল না। দ্বিধা দ্বন্দ্বে পরিপূর্ণ মস্তিষ্কে বিড়বিড় করল। আপনি বসুন বাবা, আমি আপনার কফি এনে দিচ্ছি, তারপর ব্রেকফাস্ট করবেন। এটুকু বলে রোজা কিচেনে চলে গেল। হাতে তুলে নিল শপিং করে আনা জিনিসগুলোর বেঁচে যাওয়া অংশ। ক্যাবিনেট সবকিছু রেখে কফি মেশিনে পানি দিতে দিতে ওর দৃষ্টি আপনা আপনি আপতিত হলো হল ঘরে। অভাবনীয় দৃশ্যটি নজরে এলো তখনই। কাউচে আসমানের মাথার কাছে বসেছেন বিলাল। হাত বাড়িয়ে খুলে দিলেন মাথা আবৃত করে থাকা হুডির টুপি। অতি আদর প্রকাশ পাচ্ছে ওর প্রতিটি পিতৃসুলভ ছোঁয়ায়। গরম লাগছে না? মৃদু কণ্ঠে প্রশ্ন ছুটতেই মিটমিট করে চাইল আসমান। এক নজর ঘোলাটে নিদ্রাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল বিলালের মুখপানে। পর মুহূর্তে কুনুইয়ে ভর দিয়ে নিজের শরীর টেনে নিল, মাথা রাখল পিতার কোলে। চোখ বুঝল পুনরায় বিস্তৃত এক হাসির ধারা ছুঁয়ে গেল বিলালের অধর। বলিষ্ঠ বাহুর হাত ওর বয়ে চলল সন্তানের মাথার চুলে, যেন সেই স্পর্শে বিলীন করছেন সকল দুশ্চিন্তা, ধুয়ে মুছে সাফ করছেন সকল কদর্যতা। ওর কোলে শুয়ে নিশ্চিন্তে নিদ্রা জগতে পাড়ি জমিয়েছে আতুরে সন্তান। বিলাল ঝুঁকলেন, আলতো করে নিজের অধর স্পর্শ করলেন ওর মাথায়। ঘুমাও আব্বু, ইউ শুড রেস্ট এ লট। দৃশ্যটির দিকে চেয়ে রোজার গাল পেয়ে অবাধ্য এক ফোঁটা আবেগ আশ্রু করিয়ে নামল। অনুভূতির নিগরতা এতটাই অধিক যে তা আদরে আচ্ছাদিত করে সমস্ত হৃদয়কে। বিলাল বাংলাদেশে এসেছে? প্রশ্নটি করে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকলেন বাদশাহ। উল্টো দিকে বসা আকাশ এবং মাহিন বরফের মতন স্থির। মাহিন চুপ থাকলেও মুহূর্তের মাঝে আকাশ একটি কাগজ এগিয়ে দিল বাদশার দিকে। সেটির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন কেবি সাম্রাজ্যের অধিপতি। যথারীতি দিবাকর অস্ত যাচ্ছে গগনের পশ্চিম প্রান্তে। পুত্র নাবিলের প্রিয় সময়টায় প্রায় এই কেবিনে এসে বসেন বাদশাহ, স্মৃতিচারণ করতে, নিজের হৃদয়কে বারংবার মনে করিয়ে দিতে যে ঝড় আসন্ন। সেই ঝড় তটে আছড়ে পড়ার পূর্বেই ঝড়কে আয়ত্তে আনতে হবে, অন্যথায় রচিত হবে ধ্বংসের মহাকাব্য। আকাশের দেওয়া কাগজটি টেবিলের উপর থেকে নিয়ে ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। মুহূর্তেই কণ্ঠস্বর থেকে নির্গত হলো আর্তনাদ ধ্বনি। হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ? এসব প্রশ্নের উত্তরে কয়েক সেকেন্ড নীরবতা পালনের পর দীর্ঘশ্বাস ফেলল আকাশ। মাথা হেলিয়ে জানালো, ফ্ল্যামিঙ্গো গ্রুপ আমাদের টেন্ডার ক্যান্সেল করেছে। নতুন টেন্ডারের অধিকারী রোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। শুধু ফ্ল্যামিঙ্গো নয়, আমাদের এই বছরের 5টি টেন্ডারের মধ্যে 4টি হাতছাড়া হয়েছে, শুধুমাত্র একটি অবশিষ্ট রয়েছে। সব কিছুর ক্ষয়ক্ষতি হিসাব করলে আমাদের লোকসান গুনতে হবে প্রায় 592 কোটি টাকা। এত বড় ক্ষতির মুখ কেবি গ্রুপ কোনো কালেই দেখেনি, ইতিহাসে প্রথম। বলা বাহুল্য নয় যে কেবি গ্রুপের অস্তিত্ব হুমকির মুখে পড়তে চলেছে। রিপোর্টের মতন বলা কথাগুলো বাদশাহ কায়সারের কানে আঘাত হানল বজ্রের ন্যায়। ওর সমস্ত সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা, কিন্তু ওর অর্থ এই নয় যে এত বড় লোকসান তিনি সামাল দিতে পারবেন। এমন হলে অন্যান্য বিজনেস গ্রুপ এবং প্রোডাক্ট কনজিউমাররা কোম্পানির উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে লোকসান 1000 কোটি ছুঁয়ে দেবে অচিরেই। এমন এক অশুভ মুহূর্তেই এসব হওয়ার দরকার ছিল। কোন দিক সামলাবেন তিনি? নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নাকি অজ্ঞাত অতিথির আগমন? ঝুলে পড়ল বাদশার মাথা। এক দৃষ্টে তাকিয়ে থাকলেন ফ্লোরের দিকে। কেবিনের বিলাসিতা কিংবা এসির শিরশিরে শীতল বায়ু প্রবাহ তাকে প্রশান্ত করতে ব্যর্থ হলো। আনমনে প্রশ্ন ছুড়লেন, এসব কখন হলো? আকাশ মাহিনের দিকে তাকালো। যদিও ব্যবসায়িক কাজে মাহিন যুক্ত নয়, সে রিসোর্স টিমের হেড। সব ধরনের তথ্য ওর নিকট থাকা বাধ্যতামূলক। একটি নিঃশ্বাস ফেলে নিজের সাথে নিয়ে আসা তথ্যবহুল ফাইল এগিয়ে দিল মাহিন। গত 2 বছর ধরে একটু একটু করে সাজানো হয়েছে এই পরিকল্পনা। কেবি গ্রুপের অগোচরের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোকে একত্রিত করে ভিন্ন সংগঠন তৈরি করা হয়েছে। টেন্ডার প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর কায়সার পরিবারের সদস্যদের নানা রকম স্ক্যান্ডাল, অতীতের ব্যর্থতা, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সহ সবকিছু মিলিয়ে নেগেটিভ চিত্রধারা প্রদর্শন করা হয়েছে। এক কথায় অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বর্তমানকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। আর গ্রেট মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের মূল হোতা? উত্তরটা নিশ্চয় আপনার অজানা নয় স্যার। টেবিলে আঙুল ঠুকতে থাকলেন বাদশাহ।
ওর অভ্যন্তরে একসাথে এত ধরনের অনুভূতি অনুভূত হচ্ছে যে সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে পড়েছেন যেন। একটি নামই ওর মস্তিষ্কে চিৎকার করে জানান দিচ্ছে পুরনো শত্রু বিলাল রেমান। কেবি গ্রুপের সঙ্গে টক্কর দেওয়ার মতন প্রবণতা এবং ক্ষমতা শুধুমাত্র রেমান গ্রুপেরই রয়েছে। রেমান বনাম কায়সার, এই শত্রুতা বংশ পরম্পরায় আবর্তিত হয়ে এসেছে। কেবি গ্রুপের দাপটে রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছিল রেমান গ্রুপ। তাতে 2 প্রজন্ম আগের কর্ণধার বাংলাদেশ থেকে তল্পা গুটিয়ে পাড়ি জমিয়েছিল সুদূর ইতালিতে। আগুনে পুড়ে তৈরি হওয়া ছাই থেকে নতুনভাবে জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতোই পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে রেমান গ্রুপ। বহু বছর পর যার কর্ণধার ততদিনে গিয়ে ঠেকেছে বিলাল রেমান পর্যন্ত। বিচক্ষণ সিদ্ধান্ত এবং দূরদর্শিতা প্রয়োগ করে পুনরায় নিজের বাবার ভিটা বাংলাদেশের কাছে শিকড়ের মতন ছড়িয়ে পড়তে থাকে রেমান গ্রুপ। অবশ্যই তা মোকাবেলার ব্যবস্থা কেবি গ্রুপ নিয়েছিল, জোর ব্যবস্থা, একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ভিন্ন ছিল হয়তো। এই ধ্বংসের ময়দানে প্রস্ফুটিত এক নব্য পুষ্পকলির অতঃপর কেবি গ্রুপের অমোঘ বিজয়, রেমন গ্রুপের পুনঃপতনের সম্ভাবনা। তবে এইডসের ভাইরাস হয়ে তা আঁকড়ে বসে আছে কেবি গ্রুপের শরীরে। এতদিন আন্দাজও করা সম্ভব হয়নি, অবশেষে মরণ কামড় দিয়েছে রেমান। স্যার, আকাশের ডাকে বাস্তবতায় ফেলেন বাদশাহ। একটি দীর্ঘশ্বাস ছেড়ে চেপে ধরলেন কপাল। আর কিছু ভাবতে ইচ্ছুক নন তিনি। আকাশ এক মুহূর্ত নীরব থেকে অতঃপর জানালো, আরও একটি খবর রয়েছে। আর দুঃসংবাদ ভালো লাগছে না। বলা জরুরি। হাতের ইশারায় তাচ্ছিল্য ভরে আকাশকে কথা জারি রাখতে বললেন বাদশাহ। 21শে সেপ্টেম্বর হজরত ফাতিমা খালিম মাদ্রাসা এবং এতিমখানায় রোমান গ্রুপের তরফ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হয়তো এটিই আমাদের একমাত্র সুযোগ। নড়চড় হয়ে বসলেন বাদশাহ। আকাশ এই খবর কোথা থেকে জোগাড় করেছে তা জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করলেন না। ছেলেটি দারুণ করিতকর্মা। যেখানে ধুধু মরুচর ব্যতীত কিছুই ওর নজরে পড়ছিল না, সেখানেই যেন হঠাৎ করে জলের ধারা উৎপত্তি ঘটিয়েছে সে। উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন, মাদ্রাসা, কিন্তু ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? হবে না, আপনি আমার উপর দায়িত্ব ছেড়ে দিন স্যার। বিলাল রেমান যদি ভুল ক্রমেও সেখানে উপস্থিত থাকেন, তাহলে সেটি হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। মাহিনের তীর্যক হাসি এবং দৃঢ় প্রতিজ্ঞ কণ্ঠস্বরে হৃদয়ের সুখ অনুভূত হলো বাদশার। চেয়ারের হেলান দিয়ে দৃষ্টিপাত করলেন সূর্যাস্তে। এই বিলালের একটা ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে অলিখিত শত্রুরও পতন ঘটবেও চিরেই। 21শে সেপ্টেম্বর পতনের দিন, পুনরায় সেই দিনে রচিত হবে এক মহা ইতিহাস। চিত্রলেখা নামটি শুনেছো? কণ্ঠটি কর্ণকুহরে যেন শেষ বাঁচিয়ে গেল। ঝট করে ফিরল নিহাত। মার্বেল ভবনের রুফটপে এসেছে সে। চেয়েছিল সুদূর গগনপানে, পিছনে রোজার অস্তিত্ব ওর চেহারায় কিঞ্চিত হলেও বিস্ময়ের উৎপত্তি ঘটালো। ওর থেকেও অধিক বিহবল করে তুলল নামটির উচ্চারণে। পকেটে দুহাত ভরে ফিরল নিহাত। সরু দৃষ্টিতে জিজ্ঞেস করল, তুমি জানো? অর্থাৎ তুমি এ সম্পর্কে অবগত নিহাত? দৃষ্টি সরিয়ে নিজের পায়ের জুতোর দিকে তাকালো ছেলেটি। বায়ু প্রবাহ এলোমেলো করে দিল চুলের গুচ্ছ। কানের লতিতে দুলতে থাকা লম্বা চেইনের দুলটি ধীর পায়ে এগোলো রোসা। ওর প্রশান্ত অবয়বে অস্তিত্ব হচ্ছে নিহাদের। মুখোমুখি হতে চলেছে এক অশুভ অতীতে। ভালো মতোই বুঝতে পারল। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ। নিহাতকে পাশ কাটিয়ে এক প্রান্তে গিয়ে দাঁড়ালো রোসা। খোলা চুল ওর বায়ুর সঙ্গে দোল খাচ্ছে, যেন সমুদ্রে উঠেছে দুর্বার ঢেউমালা। নিশ্চুপ থাকলো নিহাত। সর্বকালের প্রফুল্লতা ওর বিদায় নিয়েছে গতকালই। কতদিন ধরে চেনো আসমানকে? তোমার চাইতে অনেক বছর আগে থেকে। তির্যক রেখায় আবর্তিত হলো নিহাদের ঠোঁট। এগিয়ে গিয়ে জায়গা করে নিল রোজার পাশে। বুকে হাত ভাঁজ করে রেখে দৃষ্টি নিক্ষেপ করলো দূরের এক সুউচ্চ বিল্ডিংয়ে। ম্রিয়মান কণ্ঠ ভেসে আসতে থাকলো, তাহলে নিশ্চয়ই সব জানো। সব জানি না, আমিও অন্ধকারে ছিলাম বহুকাল ধরে। চিত্রলেখা, আসমান এবং চারুলতা এই উপন্যাসের শুরুটা জানি, শেষটা জানি না। তোমার মতন আমিও উদ্গ্রীব ফুলটুসি। প্রথমবার নিহাদের কণ্ঠে ফুলটুসি শুনে হাসল রোজা। নিজের একটি হাত বাড়িয়ে ধরল সে সঙ্গীর উদ্দেশ্যে।
তাহলে চলো উপন্যাসের অন্তিম পাতা পর্যন্ত যাত্রায় একসাথে সামিল হই। হা হা, উপন্যাসের রচয়িতা কে হবে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।